মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ। ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা থাকলেও এখনো চালুই হয়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যাত্রী সেবা শুরু হতে সময় লাগবে আরও 1 বছর। খুলনায় ভোটের সমীকরণে মাঠের রাজনীতিতে সরব বিএনপি। সভা সমাবেশে চাঙ্গা জামায়াত ইসলামী ও আওয়ামী লীগের পতনের পর অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। পদে পদে হয়রানি, পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা উপেক্ষিত। রায়ের কপির অপেক্ষায় চেয়ারম্যান। এবং সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোই লক্ষ্য। দুশ্চিন্তার কারণ টপ অর্ডারদের অফ ফর্ম। সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ডিসেম্বর থেকে ঋণের দায় পরিশোধের শর্ত থাকলেও এখনও চালুই করা যায়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আয় তো দূরের কথা, প্রতি বছর দেনা পরিশোধে নতুন প্রস্তাবনা দিতে হচ্ছে জাইকাকে। পতিত সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবকে দায়ী করে সংশ্লিষ্টদের পরামর্শ, দেশের ভাবমূর্তি ঠিক রাখতে নিতে হবে দ্রুত পদক্ষেপ। সিভিল এভিয়েশন বলছে যাত্রী সেবা শুরু হতে সময় লাগবে আরও 1 বছর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখি প্রতি মাসে, তখন উদ্বোধনী ডামাডোলি বাজাতে পারেনি প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই তৃতীয় টার্মিনাল। চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ। টার্মিনালটি নির্মাণে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল অক্টোবর, আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলদ দেখছেন খাত সংশ্লিষ্টরা। এত বড় একটা হেভি ইনভেস্টমেন্ট, এখানটায় যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা চালু না করলে রিটার্নস আনবো কি করে, সেই প্রেশারটা ছিল। কিছু তো অ্যাম্বিশিয়াস ছিল, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। অন্যান্য প্রজেক্টসও আমরা দেখছি বড় বড়, যেগুলো অ্যাম্বিশিয়াস, এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু অ্যাম্বিশিয়াস ছিল। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর। প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে যত দ্রুত সম্ভব অপারেশন নিয়ে আসা। টোটাল 2.1 বিলিয়নের একটা প্রজেক্ট, এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে, প্লাস জায়গার লোনটা তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অন্য খাত থেকে নয়, আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট বলেন, প্যাসেঞ্জার বলেন, 3 দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে। সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা, আমরা যেন ডিফল্টার না হই এবং আমাদের ইকোনমির অন্য কোনো জায়গার থেকে টাকার সংস্থান করে সেটা এই এয়ারপোর্টের জন্য পরিশোধ করুক, এটা আমরা চাই না। জাইকার বিনিয়োগ করা প্রায় 16,000 কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় 832 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি করে যারা রাষ্ট্রের ক্ষতি করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দুদকের কর্মকর্তারাও 7 দিনের মধ্যে জমা দেবেন নিজেদের সম্পদের বিবরণী। যোগদানের পর বুধবার প্রথম কর্মদিবসে এসব কথা বলেছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ ও 2 কমিশনার গত 29 অক্টোবর দুদকের দায়িত্ব ছাড়ার পর থেকেই শীর্ষ পদ শূন্য ছিল সংস্থাটি। 1 মাসের বেশি সময় পর বুধবার যোগ দিলেন নতুন চেয়ারম্যান ও 1 কমিশনার। প্রথম কর্মদিবসেই সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি জানান দিলেন দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ কখনো দুর্নীতির কাছে পিছিয়ে পড়বে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। তো কাজেই এই কাজটা যাতে আমরা করতে পারি, আপনারা সবাই যদি সাহায্য করেন,
আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নতুন কমিশনকে সবার আগে নিজেদের সম্পদের হিসাব দাখিলের আহ্বান জানিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বললেন 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের বিবরণী জমা দেবেন তারা। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। আমাদের কাজ হলো অনুসন্ধান এবং তদন্ত, এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত, এগুলো যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারবো তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেনসেশনের গতি পাচ্ছি। বিদেশ থেকে ফিরে দুদকে যোগ দেওয়ার কথা আরেক কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ আহসান ফরিদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নেতাকর্মীদের চাঙা করতে সভা সমাবেশ সম্মেলন সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে খুলনায় ব্যস্ত সময় পার করছে বিএনপি। জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মধ্য দিয়ে দল পুনর্গঠনের দিকে নজর দলটির। নতুন কমিটি গঠন নিয়ে একাংশের ক্ষোভ থাকলেও কেন্দ্রীয় নেতারা বলছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দল পুনর্গঠন করা হবে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 5 আগস্টের পর থেকে খুলনার রাজপথে শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত 3 মাসে অন্তত 20টি সভা সমাবেশ করেছে দলটি। এছাড়া জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে খোলা হয়েছে দলীয় কার্যালয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চান নেতারা। দীর্ঘ 15-16টি বছর আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা কাজ করেছি, তারপরও আমাদের দলের মধ্যে কোনো সমস্যা বা ফাটল কোনো কিছু ধরেনি। কর্মীরা এখন প্রকাশ্যে তাদের সম্মেলন করতে পারছে এবং এখন সক্রিয়ভাবে সবাই অংশগ্রহণ করছে। আর যদি বলেন যে নির্বাচনের ব্যাপারে, যে আলহামদুলিল্লাহ আমরা খুবই আশাবাদী। 3টা আসনে আমাদের প্রার্থীর নাম ঘোষণাই হয়ে গেছে। বাকি 3টা আসনে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী মতামত গ্রহণের যে কার্যক্রম সেটাও সম্পন্ন হয়েছে। এদিকে রাজনীতির মাঠে অনেকটা অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকটা যুবথুবু দলটির নেতাকর্মীরা। নির্বাচনমুখী দল, আমরা অবশ্যই নির্বাচন করব এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি। দলীয় নেতাকর্মীদের চাঙা রাখবার জন্য আমরা সকল অঙ্গ সংগঠন আবার নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং আমাদের যে থানা কমিটিগুলো আছে এই থানা কমিটিগুলো রিসাবল করার চেষ্টা করছি। এছাড়া খুলনার রাজনীতির মাঠ গোছাতে ব্যস্ত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নতুন নতুন কর্মসূচি। নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যে আমাদের সমস্ত ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলছে এবং সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে এবং কর্মী তারবিয়াতও অনুষ্ঠিত হয়েছে। যত পারছি বাইরে বাইরে যাচ্ছি, ঢাকাতেও সব জায়গায় কথাবার্তা বলছি, কমিটিও করছি, কিছু এখানে যেমন করলাম অন্য জায়গাতেও করছি, আমাদের সহযোগী সমর্থন করছি, এই সাংগঠনিক তৎপরতা। 2001 সালের জাতীয় নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে বিএনপি 3টি, জামায়াত ইসলামী 2টি ও আওয়ামী লীগ 1টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে বিএনপি 1টি আসনে জয়ী হলেও বাকি সময়টা আওয়ামী লীগে দখলে ছিল খুলনার সব সংসদীয় আসন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। ব্যাহত হচ্ছে পাবলিক পরীক্ষা প্রস্তুতিও। পদ ফাঁকা রেখে ঢাকা অফিসে নিয়োগপ্রাপ্তদের পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। স্থায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে শূন্য পদে বসানোর নির্দেশনাও বাস্তবায়ন হচ্ছে না। সেবা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিলেও এখনও অফিস করছেন চেয়ারম্যান। ওমর ফারুকের ছবিতে আরো জানাচ্ছেন শাকির আহমেদ। গোপালগঞ্জের এই মাদ্রাসা প্রধান 4 বছর ধরে নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান। এবার এসে দেখেন নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। 4 বছর চললো, প্রথম তো আমার হয়নি, না বলা হয়েছে, পরবর্তী বলছে আপনি রিভিউ করেন, তখন রিভিউ করছি, রিভিউর ব্যাপার শুনানি এখনো হয়নি। তার মতো অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সনদ ও নম্বর সত্যায়ন, পরিচালনা কমিটি অনুমোদন, স্বীকৃতি নবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসেও ভোগান্তির শিকার হচ্ছেন। তত পর্যন্ত কোনো সেকশনের অফিসার না থাকায় এটা নিয়ে বারবার আসছি, কিন্তু সংশোধন হচ্ছে না। ভোলার থেকে আমরা অনেক দূর আসা
অফিসার থাকার কারণে আমার কাজ হচ্ছে না। আটকে আছে অনেকের বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজও। আমার অফার লেটার চলে আসছে, আঞ্চলিক অফিস থাকে ঢাকা বোর্ডের, ওইখানে গিয়েছি তো ওরা বলতেছে যে ঢাকা বোর্ড থেকে নিতে হবে। এখন ঢাকা বোর্ডে আসলাম, এরা বললো ওইখানে ট্রান্সফার করছে। সমস্ত ডকুমেন্টস দিয়ে গেলাম, ওনার টিকিট এবং আপনার যে উনি 10 তারিখে চলে যাইব, সেপ্টেম্বরের 10 তারিখে চলে যাইব। এর মধ্যে ওনারা মেয়ে চলে গেছে 10 তারিখে, আমাদের মেসেজ গেছে 11 তারিখে ওনাদের মিটিং। আবেদন করছি 2021 সালে আপনার ডিসেম্বরের 27 তারিখে। পরবর্তীতে আমি আবেদন করি, আমি জানুয়ারির 10 তারিখে চলে যাই আমি প্রবাসে যাওয়ার পর কোনো আপডেট পাই নাই। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 11টি শাখার 7টিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ রেজিস্ট্রার, প্রকাশনা নিয়ন্ত্রক, কারিকুলাম বিশেষজ্ঞ, 2 জন উপ রেজিস্ট্রার, উপ মাদ্রাসা পরিদর্শক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক না থাকায় ব্যাহত হচ্ছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি। আমার এই জায়গায় সারা বাংলাদেশের কমিটির কাজ, তো আমি তো আগে যেমন সেবা দিতাম এখন সেবা দিতে পারতেছি না। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এবং আমাদের খাতাপত্র সে সেন্টার পাঠাতে হবে, আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে, সেই কাজগুলো আমরা গতিশীল আনতে পারছি না, আমাদের খাতা ছাপাতে পারছি না। বোর্ডের 192টি পদের 68টিতে নেই লোকবল, তাই অফিস সময়ের বাইরে কাজ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। 60টি পদ শূন্য অবস্থায় রয়ে গেছে। এই পদগুলা শূন্য অবস্থায় থাকাতে কাজের চাপ প্রচণ্ড, সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ড। কর্মকর্তারা বলছেন সহকারী পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজনের পদোন্নতি হয় না প্রায় 2 যুগ ধরে। ঢাকায় বোর্ডে নিয়োগ পাওয়া অনেককে পদ ফাঁকা রেখে পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা বঞ্চিত 20 বছর 22 বছর যাবৎ। পিএইচডি হোল্ডার কর্মকর্তাও রয়েছেন, কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না। আপিল করেছেন অ্যাপিলেট ডিভিশনে, সেখানেও আমরা রায় পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই রায় পাওয়ার পরেও কোনো এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ সহায়তা করছে না। আদালত বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী 50% পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন করেনি বোর্ড। চেয়ারম্যান বলছেন রায়ের কপি হাতে পেলে যোগ্য ও বঞ্চিতদের পদোন্নতি দেওয়া হবে। রায়ের কপিটি আমাদের হাতে এসে গেলে আমরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব, আমাদের পূর্ব প্রস্তুতি করা আছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন নতুন সচিব নিয়োগ হয় এখন মাদ্রাসা বোর্ডের শূন্য পদ পূরণ করা যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। বগুড়ার সাতমাথায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। আওয়াল, তীব্র শীতের তীব্রতায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াও কিন্তু আসলে কাছে। গত 3 দিনের মতো করে আজকে সকাল থেকে বগুড়ার আকাশে কোনো রকম সূর্যের দেখা মেলেনি। এই আজকে বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া অফিস 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে এবং গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু 14.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। যেমনটি বলছিলাম যে গত 3 দিনের মতো করে আজকেও কিন্তু বগুড়ার আকাশে কোনো রকম সূর্যের দেখা মেলেনি। এতে করে শীতের তীব্রতা যেমন বেড়েছে, এর সঙ্গে কিন্তু শীতের তীব্রতায় যোগ হয়েছে শীতের যেই মৌসুমি বাতাসের যে প্রভাব, কনকনে এক রকমের বাতাস কিন্তু বগুড়ায় প্রবাহিত হচ্ছে। এতে করে আসলে বগুড়ার আবহাওয়া দপ্তর যেমনটি বলছে 3 থেকে 4 নটিক্যাল মাইল পর্যন্ত বাতাসের তীব্রতা থাকায় শীতের তীব্রতার মাত্রা কিন্তু আসলে এই উত্তরের জনপদ বগুড়ায় উত্তরের প্রবেশদ্বারে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই সাধারণ মানুষ যারা আসলে বের হচ্ছেন তারা কিন্তু এক রকমের ভারী শীতের কাপড় পরেই বের হচ্ছে এবং দিন থেকে সকাল থেকে শুরু করে আসলে সন্ধ্যা পর্যন্ত যেই সময়টি রয়েছে এতে করে কোনো রকমের সূর্যের দেখা মিলছে না। এর ফলে আমরা যে হাসপাতালগুলো রয়েছে বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সেখানেও কথা বলেছি। তারা বলছেন শীতবাহিত যে রোগ রয়েছে সেগুলোর প্রভাব কিন্তু হাসপাতালগুলোতে বাড়ছে, বিশেষ করে শিশু রোগীদের সংখ্যা কিন্তু হাসপাতালগুলোকে দিন দিন বাড়ছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে এই মাসের শেষে বা জানুয়ারির শুরুতেই কিন্তু শৈত্যপ্রবাহ দেখা দেবে উত্তরের জনপদ বগুড়ায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়ার সাতমাথা মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। এক যুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ কাজ। দফায় দফায় মেয়াদ বাড়লেও কাজ হয়েছে 70 আর ব্যয় বেড়েছে প্রায় 3 গুণ। এজন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা, আর সরকারি অর্থের অপচয় বলছেন স্থানীয়রা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট।
খুলনা মহানগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের জন্য এক যুগের অপেক্ষা নগরবাসীর। তবে এক এক সময় এক এক দফতরের খোঁড়াখুড়িতে নাজেহাল অবস্থা সড়কটির। সম্প্রতি সড়কটির 70% কাজ শেষ করে ঠিকাদার। এর মধ্যেই হঠাৎ বিভিন্ন স্থানে খুঁড়তে শুরু করে খুলনা ওয়াসা। এক সময় একটা গ্রুপ এসে কাজ করে যায়, দীর্ঘদিন লাগাচ্ছে কাজের জন্য। একবার করে তারা অল্প একটু করে আবার থেমে যায়। এত দুর্ভোগ যে প্রতিদিন দুর্ঘটনা একটা পর একটা ঘটতেই থাকে। কাজ করে আবার বন্ধ, আবার খোঁজে, আবার এই কায়দা, মানে এর কোনো শুরু হচ্ছে না। প্রকল্পের যেসব কর্মকর্তা রয়েছে তাদের গাফিলতির কারণে এগুলো হয়েছে। ধুলাবালি যায় বাইরে, ওই বাইরে যা ভাত খাইয়ে করতে পারি না। চলাচলের দুর্ভোগ সব দিক দিয়ে, মনে করেন শরীরে কষ্ট, ধুলা, সব দিক দিয়ে অশান্তি। এর আগে সড়কের বিভিন্ন স্থানের নালা ভেঙে অন্তত 3-4 বারও নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন গোজামিলের পেছনে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সমন্বয়হীনতার মূলে রয়েছে আমাদের উদ্যোগের অভাব, আমাদের সংস্কৃতি এবং সর্বোপরি একটি আমব্রেলা অর্গানাইজেশনের অভাব। এই অবস্থায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানিয়ে ওয়াসার কর্মকর্তা বলছেন দ্রুত শেষ হবে কাজ, ক্ষতি হবে না সড়কের। ইতিমধ্যে 3 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 1700 মিটার করে ফেলছি। বাকি যে কাজটা আছে আশা করি জানুয়ারির মধ্যে আমরা শেষ করতে পারবো। শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় 2013 সালে। নানা জটিলতায় 2021 সালে প্রকল্প সংশোধন করলে ব্যয় 98 কোটি 90 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়ায় 259 কোটি 21 লাখে। 5 দফায় সময় বেড়ে 60 ফুট প্রশস্ত সড়কটির নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ফের 1.5 বছর বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। 5 মাস আগে কালভার্টের নির্মাণ কাজ শেষ করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে স্থাপনাটি ভেঙে একই স্থানে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গচ্চা যেতে বসেছে সরকারের লাখ লাখ টাকা। তবে দুই বিভাগই দায় চাপাচ্ছে একে অপরের ওপর। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। এখনও চকচক করছে কালভার্টের রং। নির্মাণ শেষে তোলাও হয়নি স্প্যানে লেগে থাকা পলিথিন। এরই মধ্যে স্থাপনাটি ভেঙে নতুন করে একই স্থানে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামের জিকে সেচ খালের উপর 5 মাস আগে 13,50,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কালভার্টটি। বছর না ঘুরতেই একই স্থানে সড়ক ও জনপথ বিভাগ আরেকটি কালভার্ট নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে, যে কারণে ভেঙে ফেলা হবে আগের নির্মাণ করা কালভার্টটি। স্থানীয়রা বলছেন কালভার্টটি প্রশস্ত না হওয়ায় নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিয়েছিল। ভাঙবে, ব্রিজ করারই দরকার ছিল কি, ভাঙারই দরকার ছিল কি, টাকাটার তো খামাখা দণ্ড। টাকা পয়সা এরকম করে বারে বারে অপচয় হচ্ছে, তো ওরা বললো না এটা রাস্তা কোম্পানি করবে, ওরা তোমাকে বিষয় নেই। করিল ব্রিজ, তারাই বললো যে 3 মাসের ভিতরে ব্রিজ ভাঙা পড়বে বা ব্রিজ হবে। তো সরকারে কত টাকা আছে যে ব্রিজ 3 মাসের ভিতরে আবার ভাঙতে হবে। পানি উন্নয়ন বোর্ড আর সড়ক যদি সমন্বয় করে এই কাজটা করতো তাহলে সরকারের এই টাকাটা অপচয় হতো না। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে জায়গাটি তাদের অধিগ্রহণে থাকায় আগের নেওয়া প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এদিকে সড়ক বিভাগ দায় চাপাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ওপর। ভাঙা যদি হয় সেটা রোড আমাদের জানেন না, বিধায় রোড সেটা না জেনে তারা এস্টিমেট করছেন, ভুল বোঝাবুঝি হয়েছে। ভবিষ্যতে যেন না হয়, ওনারাও অক্ষত থাকে, আমরাও থাকি, জানা থাকে। জনগণের জন্য যেটা ভালো হয় সেটাই আমরা দুই দপ্তর মিলে সমন্বয় করে আমরা এটা ভবিষ্যতে একটা সিদ্ধান্ত নেব খুব দ্রুতই ইনশাআল্লাহ। সড়ক ও জনপথ বিভাগের নেয়া নতুন কালভার্ট নির্মাণের ব্যয় ধরা হয়েছে 1,60,00,000 টাকা। সময় সংবাদ, ঝিনাইদহ। ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ নৌ রুটে রাত থেকে বন্ধ ফেরি চলাচল। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইউসুফ, এই যে 5 ঘন্টা 25 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে, এই 3টি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই 3টি রুটে এটা কমপক্ষে 70টির মতো যানবাহন নিয়ে 4টি ফেরিতে মাঝ নদীতে আটকে রয়েছে কনকনে এবং তীব্র শীতের ভিতরে। ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে বুধবার সন্ধ্যা থেকে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রুটে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 2টা থেকে কুয়াশা মাত্রা তীব্র আকার ধারণ করলে এই ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য বিআইডব্লিউটিসি
কর্তৃপক্ষ এই নোটগুলোতে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এতে পাটুরিয়া ঘাট এলাকা সহ অন্যান্য ঘাটে প্রায় 5 শতাধিক যানবাহন এই মুহূর্তে পারের অপেক্ষায় রয়েছে। এতে তীব্র শীত ও ঘন কুয়াশায় এখানকার যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছে। ঘাট এলাকায় এই মুহূর্তে 4টি ফেরি আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেককেই দেখেছি যে পাটুরিয়া ঘাট থেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পার হচ্ছে। এখানে আবার আবহাওয়া একদম খারাপ, অর্থাৎ এখন মাত্র 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে বিরাজ করছে। সেই ক্ষেত্রে কনকনে শীতের মধ্যে মানুষ কিন্তু কষ্ট করছে। সবচাইতে বেশি কষ্ট হচ্ছে নারী, শিশু সহ বয়োজ্যেষ্ঠ যারা লোক রয়েছে তারা কিন্তু তীব্র শীত এবং কুয়াশায় কষ্ট করছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট এবং ধাওপাড়া নাজিরগঞ্জ রোডে মোট 26টি ফেরি চলাচল করে। 70টি যানবাহন নিয়ে তীব্র শীতে এখন মধ্যে 4টি ফেরি মাঝনদীতে আটকা রয়েছে। তা খুবই চরম দুর্ভোগ পোহাচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে ছাড়ছে না কোনো সার্ভিস ট্রলার ও স্পিডবোট। একই সঙ্গে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমানে পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আর নাফ নদীর বাংলাদেশের জলসীমায় জোরদার করা হয়েছে নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মায়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের সীমান্ত এলাকা অনিরাপদ হওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকিবে। টেকনাফ সীমান্তে চলছে মাইকিং। নাফ নদীর জলসীমায় মাছ শিকার কিংবা নৌযান চলাচল না করতে করা হচ্ছে সতর্ক। টেকনাফের বাসিন্দাদের বড় একটি অংশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে ট্রলার নিয়ে নাফ নদী হয়ে যেতে পারছেন না সাগরে। নদীতে নোঙর করা রয়েছে ট্রলারগুলো। জেলেরা দুশ্চিন্তায় বসে রয়েছেন নদীর পাড়ে। আবার সতর্ক করে দিয়ে অসুবিধা আছে কিলো জালে দেখিতে পরিস্থিতি দরিয়া মারিয়ে দিলাম কেমন নেওয়া যায় নাকি নৌকা চলাচল বন্ধ করে দিয়ে দিছে। যেতে না পারলে আমরা তো খাওয়া দাওয়া সব অনাহার হয়ে যাবে। টেকনাফের কায়ুকখালী খাল প্রতিদিনের মতো এই খাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সার্ভিস ট্রলার ও স্পিডবোট, যার জন্য লোড করা হয়েছিল মালামালও। যাত্রীরা ঘাটে আসলেও কোনো ট্রলার না ছাড়ায় আটকা পড়েন তারা। সেন্ট মার্টিনে যেতে পারেনি মালামালও। এটা আপাতত 4-5 দিনের জন্য স্থগিত করছে। ওই জন্য আমরা টেকনাফে আটকে পড়ে আছি। 2-1 দিনের জন্য খরচ নিয়ে আসি, টাকা রুলা শেষ হয়ে গেছে। আজকে 500 দিনে তো যাইতে হবে না। স্থানীয় প্রশাসন জানিয়েছে টেকনাফ সীমান্তের ওপারের এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। তাই ঝুঁকি বিবেচনা করে নাফ নদীতে নৌযান চলাচলে এই নিষেধাজ্ঞা। আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এই পর্যায়ে আমাদের এইখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে, এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। বিজয় দিবস, খ্রিস্টীয় বড়দিন ও নববর্ষের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন যশোরের গদখালির ফুল চাষিরা। তবে বাজারে ভালো দাম থাকায় সে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দিগন্তজোড়া সবুজ মাঠে হলুদ রঙের সমারোহ। যশোরের গদখালির বাগানে বাগানে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা সহ হরেক রকম ফুল। আসন্ন বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ সহ নানা অনুষ্ঠান ঘিরে সারা দেশে ফুলের চাহিদার বড় যোগান আসে জেলাটি থেকে। মৌসুমের এই বাজার ধরে চাষিরাও নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। গাছে ফুল ধরে রাখতে ছেটানো হচ্ছে কীটনাশক, গোলাপ ফুলে পরানো হয়েছে বিশেষ ক্যাপ। এরই মধ্যে বাড়তে শুরু করেছে সব ধরনের ফুলের দাম। চাষিরা আশা করছেন বিজয় দিবসের আগে এই দাম আরো বাড়বে। টার্গেট আছে 1085, 40, 50,000 ইনশাল্লাহ আমাদের এই বাগান থেকে এই মৌসুমে ফুল বিক্রি করার আশা করি। 16 ডিসেম্বরে আমি 4-5 লাখ টাকার ফুল আমি বিক্রি করতে পারবো।
এখন দাম ভালো আছে, সামনে 16 ডিসেম্বরে আর একটু দাম হবে। এবছর অতিবৃষ্টি এবং বর্ষা মৌসুম কিছুটা দীর্ঘায়িত হওয়ায় প্রভাব পড়েছে ফুল চাষে। তবে বাজারে ভালো দাম থাকায় সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ফুল চাষের সংশ্লিষ্টদের। যে বাজার বর্তমান চলছে তাতে আমরা মনে করছি যে বাজার যদি এভাবে থাকে তাহলে আগামীতে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং এই 16 ডিসেম্বরকে ঘিরে এই ফুলের রাজ্য থেকে 3 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা আছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 6,000 চাষি 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর। 3.5 ঘন্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। বুধবার রাত 12টায় মেটার জনপ্রিয় পরিষেবাগুলো বিশ্বজুড়ে ডাউন হতে শুরু করে। প্রথম দিকে 10,000-এর বেশি ব্যবহারকারী ফেসবুকে ব্যবহারে সমস্যায় পড়েন। ডাউন ডিক্টেটর জানায় 1 ঘন্টার মধ্যে তা বেড়ে লাখের অধিক হয়ে যায়। এছাড়া শুরুতে 7,500-এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে বার্তা দেয়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের জন্য ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। টপ অর্ডারে ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। কোনটা এখন বাংলাদেশের ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট? সাম্প্রতিক পারফরমেন্সে এই প্রশ্ন এখন তোলা যেতেই পারে। কদাচিৎ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডকে হারানো দলটা জিম্বাবুয়ের মতো দলকে প্রায়ই হারিয়ে ধোয়া তুলত 50 ওভারের ক্রিকেটে তারা পাক্কা। কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে থাকার পর বড় গলায় এখন আর এসব বলার উপায় কই? বাংলাদেশের ক্রিকেট গ্রাফ নিম্নমুখী সেটা বলার অপেক্ষা রাখে না। পাপন নান্য যুগ শেষ হবার পর যারা আশা করেছিলেন এই বুঝি খারাপ সময় কেটে গেল, তারা ওয়েস্ট ইন্ডিজে চোখ রাখলে যার পরানি হতাশ হবেন। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন না তেমন কিছু। লম্বা সময় ধরে খেললেও তার পারফরমেন্সে নেই যেমন পরিপক্কতা, তেমনি নেই কথাবার্তাতেও। তাই শান্ত ফিরলে যে তিনি ভারমুক্ত হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। শান্ত না থাকাটা একটা অজুহাত হতে পারে, একই সঙ্গে মুশফিকের অনুপস্থিতিও। কিন্তু তারা থাকলে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয় করে ফেলতো বাংলাদেশ তা গ্যারান্টি দিয়ে বলার উপায় নেই আসলে। কারণ ওই যে বললাম, ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফ আসলেই বেশ নিম্নমুখী। প্রত্যেক ম্যাচের পর শুধুই হাঁসফাঁস, ইস আর 20টা রান যদি বেশি হতো। সে যাই হোক, সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অর্ধযুগ আর 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড মিশে গেছে সেন্ট কিটসের নোনা জলে। বাংলাদেশ এখন লড়বে মান বাঁচাতে। সিরিজ খোয়া গেছে প্রথম 2 ম্যাচ হেরে, শেষেরটায় যদি একই পরিণতি হয় তাহলে সর্বনাশ, থবল থোলাই। অবশ্য এবারে যে প্রথম বিষয়টা তা নয়, এমন স্বাদ নেয়ার বহু নজির আছে লাল সবুজ ক্রিকেটে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বুড়ো রিয়াদ আর বোলার তানজিম সাকিব যদি ব্যাটার না হয়ে উঠত তবে স্কোরবোর্ডের চেহারা হতো আরও রুগ্ন। তাদের লড়াই ছিল দলকে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়া। তাতে অবশ্য কতটা মান বেঁচেছে বাংলাদেশের কে জানে। মিরাজের দল ম্যাচটা হেরে যায় টপ অর্ডারদের অমন দৃষ্টিকটু সব আউটের মধ্য দিয়ে। লজ্জা এড়ানোর ম্যাচে হয়তো কিছুটা বদল আসবে স্কোয়াডে, তাতে কি ফলাফলে যথেষ্ট পরিবর্তন আসবে? তো প্রশ্নটা তোলা থাক। এসএম ইকবাল, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ। ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা থাকলেও এখনো চালুই হয়নি শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। পদে পদে হয়রানি, পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা উপেক্ষিত। রায়ের কপির অপেক্ষায় চেয়ারম্যান। সিরিজের 3য় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোই লক্ষ্য। দুশ্চিন্তার কারণ টপ অর্ডারদের অফ ফর্ম। এ ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।